আজকে আমরা এই ভিডিওটির দ্বিতীয় এপিসোড এক্সপ্লেন করব। যারা আগের এপিসোড দেখোনি তারা এক্ষুনি দেখে আসো। এপিসোডটি আমার চ্যানেলে পেয়ে যাবে। এছাড়াও আমি লিংক কমেন্ট বক্সে দিয়ে দিব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতে আমরা দেখি শিন জিজ্ঞেস করে, আমরা পৌঁছানোর আগেই যদি রাজা শহরে পৌঁছে যায় তাহলে কি হবে? তাহলে তো আমার পৃথিবীতে ফেরার সব আশা শেষ হয়ে যাবে। আর্সলেন বলে, যদি এমন হয় তাহলে আমাদের জোর করে তাকে থামাতে হবে। তখন জীবন মরণের লড়াই শুরু হবে। হঠাৎ আলজরের হার্ট অ্যাটাক হয় আর সে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সে দেখে সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তখন সে বলে সে ভবিষ্যতের কিছু দৃশ্য দেখেছে আর সেগুলো শুধু ধ্বংসে ভরা। সে আরও জানায় আন্দ্রাকে বাঁচিয়ে রাখার শক্তি প্রায় শেষ হয়ে এসেছে। সহজভাবে বললে শেষ সময় খুব কাছেই। এরপর দৃশ্য যায় রাজার দিকে। রাজাকে দেখা যায় তার এক বিজ্ঞানীর সঙ্গে দাঁড়িয়ে থাকতে। বিজ্ঞানী তাকে বলে ব্যাবিলন সিটি আবার দখল করার আর সেখানে থাকা টাইম গেট ঠিক করার একটা উপায় তার জানা আছে। রাজা যখন জিজ্ঞেস করে কেন আবার সেই গেট খুলতে হবে, তখন হঠাৎ সে রেগে গিয়ে চিৎকার করে বলে, আর একটা কথা বললে মাথা শরীর থেকে আলাদা করে ফেলব, বোকা কোথাকার। ঠিক তখনই ভাড়াটে সৈন্যদের দল রাজার সামনে এসে হাজির হয়। তারা জানায় বিদ্রোহীরা জো ট্রাইবের সঙ্গে জোট বাঁধতে সফল হয়েছে আর এখন তারা সবকিছু জেনে গেছে। রাজা তখন তার পাশে দাঁড়িয়ে থাকা দানবটার দিকে তাকায়। তার নাম এবেল। রাজা জিজ্ঞেস করে, তোর গায়ে এই দাগগুলো কে দিয়েছে? তারপর আদেশ না মানার জন্য তাকে চিৎকার করে ধমক দেয়, তোর কাজ শুধু সবকিছু দেখে আমাকে খবর দেওয়া, আবার যদি নিজের ইচ্ছে মতো কিছু করিস তাহলে মাথা শরীর থেকে আলাদা করে ফেলব, বুঝেছিস? এরপর ভাড়াটে সৈন্যরা রাজ্যের শিবির ছেড়ে চলে যায়। কিন্তু হঠাৎ কমান্ডারের পাখিটা আবার তাদের কাছে ফিরে আসে নতুন একটা বার্তা নিয়ে। এই দৃশ্যটা ভালো করে মনে রেখো বন্ধু, কারণ পরে এটা খুব দরকার হবে। আবার দৃশ্য যায় শিন আর আর্সলানের দিকে। ঘুমানোর আগে তারা কথা বলছিল। শিন তার মাকে নিয়ে খুব কষ্টে ছিল। তখন আর্সলান তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি আমাদের যুদ্ধের অংশ নও, বিশ্বাস করো বন্ধু, আমি কখনো তোমাকে একা ছেড়ে যাব না। আমি তোমাকে নিরাপদে তোমার নিজের দেশে ফিরিয়ে দেব। এক সেকেন্ড, অ্যানিমে লাভার্স, তোমরা কি এখনো সঠিকভাবে অ্যানিমে দেখতে পারছো না? তাহলে এখন থেকে এই সমস্যা শেষ, কারণ আমি নিয়ে এসেছি ফ্রি ক্রাঞ্চি রোল অ্যাকাউন্ট। সম্পূর্ণ ফ্রি এইচডি কোয়ালিটিতে লেটেস্ট অ্যানিমে, জাপান রিলিজ হওয়ার সাথে সাথেই নতুন এপিসোড আর কমপ্লিটলি স্মুথ এক্সপিরিয়েন্স। সোলো লেভেলিং, ডিমন স্লেয়ার, ওয়ান পিস সবকিছু এখন প্রিমিয়াম ভাবে এনজয় করতে পারবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, তোমাদের ভিতর যারা সবার আগে মেসেজ দেবে তাদের জন্যই শুধু থাকছে ফ্রি অ্যাকাউন্ট পাওয়ার চান্স। তাই দেরি না করে এখনই ডিসক্রিপশন বা পিন্ড কমেন্ট চেক করো, কারণ এই ডিলটা বেশি সময় থাকবে না। চলো এখন ভিডিওতে ফিরে যাই। পরের সকালে ঘুম থেকে উঠে শিন দেখে আর্সলান আর ডেমেট্রিও তাদের এক সহযোগীর সঙ্গে দাঁড়িয়ে আছে। তখন সে জানতে পারে শহরের বেশিরভাগ শাসক আর বিভিন্ন ট্রাইবের প্রধানরা এখন তাদের সঙ্গে যোগ দিয়েছে। পুরো অঞ্চলের মিত্রদের নিয়ে তারা বিশাল একটা মানব জোট গড়ে তুলতে সফল হয়েছে। ডেমিট্রিও এতটাই খুশি হয়েছিল যে সে নিজেই বিশ্বাস করতে পারছিল না তারা এতদূর পর্যন্ত পৌঁছে গেছে। অন্যদিকে লুইস দাঁড়িয়েছিল একটা অদ্ভুত দেখতে পাখির পাশে, আর সেই পাখিটাই ছিল ভাড়াটে সৈন্যদলের কমান্ডার। তাহলে কি এর মানে লুইস আসলে বিশ্বাসঘাতক ছিল? কিছুক্ষণ পরে শিন, লিসা আর আর্সেলান একসাথে বসেছিল। তাদের মুখে আনন্দ স্পষ্ট দেখা যাচ্ছিল, কারণ প্রতিদিনই তাদের দলে নতুন নতুন মিত্র যোগ দিচ্ছিল। শিন আর্সেলানের দিকে তাকিয়ে বলল, রাজাকে মেরে ফেলা ছাড়া তোমার অধিকার ফিরে পাওয়ার আর কোনো রাস্তা নেই। এ কথা শুনে আর্সেলান রেগে গিয়ে বলে উঠল, আমি এখনো বেঁচে আছি শুধু একটাই কারণে, রাজাকে মেরে আমার বাবার অধিকার ফিরিয়ে আনব। তখন শিন বলল, তাহলে বলো তো, তুমি কি জানো কেন তোমার বাবাকে মারা হয়েছিল, নাকি শুধু প্রতিশোধ নেওয়ার জন্যই প্রতিশোধ চাও? আর্সেলান রেগে গিয়ে উত্তর দিল, সীমা ছাড়িয়ে যেও না, তুমি বাইরের একজন মানুষ, আর কিছুক্ষণের মধ্যেই তুমি তোমার দুনিয়ায় ফিরে যাবে। তখন আমি চিরতরে তোমার বাবার ছায়া থেকেও মুক্ত হব। এ কথা শুনে শিনেরও রাগ উঠে যায়। সে একটা ঘুষি মেরে আর্সেলানকে মাটিতে ফেলে দেয়। তারপর বলে, রাজাকে হত্যা করা মানে কি জানো? এর মানে জীবন মরণের যুদ্ধে নামা, আর আমি শুধু তোমার জন্যই ভয় পাচ্ছি, বোকা। এ কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর দৃশ্য যায় পাসকালের কাছে। সে ব্যাবিলন শহর সম্পর্কে তথ্য খুঁজতে একটা পুরনো বই উল্টে পাল্টে দেখছিল। ঠিক তখনই তার সহকারী দৌড়ে এসে ভয়ঙ্কর একটা খবর দেয়। আন্দ্রার জীবনশক্তি অস্বাভাবিকভাবে দ্রুত কমে যাচ্ছে, যা পুরো শহরের ধ্বংস ডেকে আনতে পারে। পাসকাল দ্রুত তার গবেষণার কাগজপত্র দেখতে শুরু করে এবং বলে, অদ্ভুত কিছু ঘটছে। হ্যাঁ, ঠিক এমনটাই হয়েছিল যখন রাজা আন্দ্রার সিংহাসন দখল করেছিল। এতে কোনো সন্দেহ নেই, এর পেছনে রাজার হাত আছে। সে সঙ্গে সঙ্গে ব্যাবিলনে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যদিও শহরটা তাদের থেকে অনেক দূরে ছিল। কিন্তু তখন তার সহকারী তাকে অবাক করে দিয়ে বলে, নিজের বুদ্ধি খাটিয়ে সে তার জন্য একটা ব্যক্তিগত বিমান তৈরি করেছে। এই কথা শুনে পাসকাল ভীষণ খুশি হয়ে যায় এবং তারা দ্রুত ব্যাবিলনের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিতে থাকে। অন্যদিকে বিদ্রোহীদের দল অবশেষে ব্যাবিলনের বাইরের এলাকায় পৌঁছে যায়। দূরে দিগন্তের ওপরে শহরটা এখন স্পষ্ট দেখা যাচ্ছিল। শহরের প্রবেশপথের কাছে পৌঁছালে আলজো একটা পুরনো মানচিত্র বের করে।
সে সবাইকে জানায় পুরনো টাওয়ারগুলোর একটিই ছিল শহরের মূল প্রবেশদ্বার। নিজের ভবিষ্যৎ দেখার ক্ষমতা ব্যবহার করে সে সঠিক টাওয়ারটা চিনিয়ে দেয়। ভেতরে ঢুকে তারা দেখে রাস্তা বন্ধ। তখন আর্সোলান একটা বিশেষ পাথর টেনে ধরে আর সঙ্গে সঙ্গে লুকানো একটা দরজা খুলে যায়। তারা নিচে নামতে শুরু করে। তখন ডেমেট্রিও মিশকে সামনে গিয়ে পথ নিরাপদ কিনা দেখে আসতে বলে, আর মিশও সেটাই করে। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই ফেলিক্স কিছু পায়ের ছাপ দেখতে পায়। এতে সবাই বুঝে যায় তারা আসতে অনেক দেরি করে ফেলেছে। তবুও তারা সামনে এগোতে থাকে। সামনে বিশাল একটা বাধা ছিল, আর সেটাই ছিল ভেতরে যাওয়ার একমাত্র রাস্তা। তাই তারা সেটা বেয়ে ওপরে উঠতে শুরু করে। হঠাৎ আর্সোলানের পা পিছলে যায়, আর সে প্রায় নিচে পড়ে যাচ্ছিল। ঠিক শেষ মুহূর্তে শিন তাকে ধরে ফেলে, না হলে সে নিশ্চিত পড়ে যেত। যেভাবে তারা দেয়াল বেয়ে ওপরে উঠেছিল, এবার ঠিক সেভাবেই নিচেও নামতে হচ্ছিল। তখন ডেমেট্রিও আর্সোলানকে বলল, আমরা এখানে রাজাকে মারতে আসিনি, আমরা শুধু চাই সে সিংহাসন ছেড়ে দিক। আমাদের উদ্দেশ্য শুধু অত্যাচার বন্ধ করা, এর বেশি কিছু না। আর্সোলান রাগ ভরা কণ্ঠে উত্তর দিল, তুমি কি কখনো এমন বাবাকে হারানোর কষ্ট পেয়েছ যাকে দেখার সুযোগও পাওনি? ওই লোকটা আমার বাবা না, সে আমার বাবার খুনি, আর তার সিংহাসন চুরি করেছে। সবকিছু নিজের স্বার্থে বদলে ফেলেছে। ডেমেট্রিও তখন বলল, রক্তপাত কখনো সমাধান না, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমি রাজার সঙ্গে কথা বলার আগে তুমি কোনো আক্রমণ করবে না। এরপর তারা আবার দলের সঙ্গে যোগ দেয় এবং সামনে এগোতে থাকে। একসময় তারা ব্যাবিলনের মূল ফটকের সামনে পৌঁছে যায়। আর্সোলান পুরো শক্তি দিয়ে ফটকের দিকে দৌড় দেয়, কিন্তু হঠাৎ শক্তিশালী একটা আঘাত তাকে আঘাত করে, আর সে প্রায় মারা যাচ্ছিল। হ্যাঁ, ভাড়াটে সৈন্যদের দল আগেই সেখানে পৌঁছে অপেক্ষা করছিল। দুই দলের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। কমান্ডারের বিরুদ্ধে কমান্ডার। হালবাইট, শিন আর আর্সোলান দুজনের ওপরই প্রতিশোধ নিতে চাইছিল। ফেলিক্স দানবটার সঙ্গে লড়াই শুরু করে। সে নিজের পুরো শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সেটাকে হারিয়ে দেয়। অন্যদিকে মাসি যান্ত্রিক দানবটার মুখোমুখি হয়। সে লাফ দিয়ে আকাশে উঠে একটা ভয়ঙ্কর আঘাত করে, আর সঙ্গে সঙ্গে দানবটা ধ্বংস হয়ে যায়। এক এক করে সব ভাড়াটে সৈন্য মারা পড়ে, এমনকি তাদের কমান্ডারও। কিন্তু হালবাইট তখনও থামেনি। সে শিন আর আর্সোলান দুজনকে একসাথে আক্রমণ করে, তাদের মেরে ফেলতে চাচ্ছিল। ঠিক তখনই আর্সোলানের অস্ত্র তার পুরো শক্তি প্রকাশ করে। তার ক্ষমতা হঠাৎ অনেক বেড়ে যায়। হালবাইট আবার আক্রমণ করতে আসতেই আলিয়া সামনে এসে বলল, এই দানবটাকে আমার হাতে ছেড়ে দাও, কি করতে হবে আমি জানি। আর্সোলান বলল, আমাদের হাতে সময় নেই। কথা বলে সে ব্যাবিলনের ফটকের দিকে দৌড় দেয়। তার হাত দেয়ালে ছোঁয়া মাত্র ফটক খুলে যায়। আর্সোলান, শিন আর লিসা একসাথে ভেতরে ঢুকে পড়ে। শিন তখনও আর্সোলানকে প্রতিশোধ নেওয়া থেকে থামানোর চেষ্টা করছিল। সে বলল, আগে রাজার সঙ্গে কথা বলার চেষ্টা করো, বোকামি করো না। কিন্তু আর্সোলান উত্তরে একটা ঘুষি মেরে শিনকে মাটিতে ফেলে দেয়। তারপর রাগে অন্ধ হয়ে সামনে এগিয়ে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তেই রাজা অন্য জগতের পোর্টাল চালু করার প্রস্তুতি শুরু করে দিয়েছিল। হঠাৎ সে আর্সোলানের কণ্ঠ শুনতে পেল। হ্যাঁ, প্রতিশোধ নেওয়ার সেই মুহূর্ত একদম সামনে এসে গেছে। এদিকে আবার দৃশ্য যায় আলজার দিকে। সে আলবেদার বিরুদ্ধে নিজের জাদুর বাধা তৈরি করে, কিন্তু মুহূর্তের মধ্যেই সেই বাধা পুরো ভেঙে যায়। ঠিক তখনই লুইস নিজের আসল পরিচয় প্রকাশ করে। সে বলে, রাজা হোক আর বিদ্রোহী হোক, কাউকে নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমি শুধু টাকার জন্য কাজ করি। ডেমিট্রিও এটা শুনে অবাক না হয়ে বরং হেসে বলে, শুরু থেকেই জানতাম তুমি বিশ্বাসঘাতক, কিন্তু একটু মজা নিতে চেয়েছিলাম। জানোই তো, আমি অ্যাডভেঞ্চারের রোমাঞ্চেই বাঁচি। লুইস রাগে পাগলের মতো তাকে আক্রমণ করতে শুরু করে, কিন্তু ডেমিট্রিও খুব সহজেই তার সব আঘাত ঠেকিয়ে দেয়। সে যেন এক ভয়ঙ্কর ড্র্যাগন, ডানে একটা আঘাত, বামে একটা আঘাত, এত দ্রুত আক্রমণ করছিল যে লুইস পুরো বিভ্রান্ত হয়ে যায়, কিছুই করতে পারছিল না। অন্যদিকে ফেলিক্স আর মাসি একসাথে আলবেদার উপর হামলা চালাচ্ছিল। তারা বারবার আঘাত করতে করতে প্রায় তাকে শেষ করে ফেলেছিল, কিন্তু হঠাৎ করেই আলবেদা অদৃশ্য হয়ে যায়। আবার দৃশ্য যায় ডেমিট্রিও আর লুইসের দিকে। লুইস এবার নিজের সব শক্তি দিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে আর চিৎকার করে বলে, যদি শুরু থেকেই জানতে আমি বিশ্বাসঘাতক, তাহলে শেষ করে দাওনি কেন? এতদিন পাশে থাকতে দিলে কেন? সে ডেমিট্রিওকে মাটিতে ফেলে দিয়ে বলে, দেখাও তোমার আসল শক্তি। ডেমিট্রিও শান্তভাবে উত্তর দেয়, আমি জানতাম তুমি টাকার জন্য আমাদের গোপন তথ্য বিক্রি করছিলে, নিজের পরিবারকে সাহায্য করার জন্য। কিন্তু যদি ভাবো আমাদের মাঝে যা ছিল সব অভিনয় ছিল, তাহলে ভুল ভাবছ। তার কথা শুনে লুইস থেমে যায়। কথাগুলো যেন তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। সে ধীরে বলে, আমি নিজেকে ক্ষমা করলেও আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি তোমাদের দলে যোগ দেওয়ার আগে একটা ভাড়াটে সৈন্য দলে ছিলাম না, আমি সেই দলের কমান্ডার ছিলাম। হঠাৎ আবার তার রাগ ফিরে আসে। সে ডেমিট্রিওর দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এবার ডেমিট্রিও নড়ল না, আর লুইসও থেমে গেল। তারপর সে কাঁদতে শুরু করল। ডেমিট্রিও শান্ত গলায় বলল, তুমি যদি নিজের ওপর আশা ছেড়ে দাও, তবুও আমি কখনো ছাড়ব না। তখন আলজা সামনে এসে তাকে একটা রুমাল দেয়। তার কাজ শেষ। পাশে থাকা একজন বলল, দারুণ কাজ করেছেন বুড়ো মানুষ, আপনাকে ছাড়া কিভাবে সামলাতাম বুঝতেই পারছি না। এভাবেই ডেমেট্রিও আবার লুইসকে শান্ত করে তাদের দলে ফিরিয়ে আনতে সক্ষম হয়। অন্যদিকে ফেলিক্স আর মাসি আলবেদাকে চেপে ধরে মারছিল। তারা তাকে প্রায় মেরে ফেলেছিল, কিন্তু আগের মতোই সে আবার হঠাৎ অদৃশ্য হয়ে যায়। অবশেষে দৃশ্য
যায় আর্সলানের দিকে। এখন সে সরাসরি রাজার সামনে দাঁড়িয়ে। সে নিজের অস্ত্র বের করে পুরো শক্তি দিয়ে রাজার দিকে ঝাঁপিয়ে পড়ে আর চিৎকার করে বলে, বাবা, আমি আপনার প্রতিশোধ নেব, আপনার সিংহাসন ছিনিয়ে নেওয়ার প্রতিশোধ নেব। কিন্তু রাজা তাকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে ঠান্ডা গলায় বলল, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আমি এমন কিছু করিনি। হঠাৎ পৃথিবীর দিকে যাওয়ার পোর্টাল চালু হয়ে যায়। সঙ্গে সঙ্গে বিশাল এক শক্তির ঢেউ পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ঠিক তখনই শিন সেখানে পৌঁছে যায় এবং যুদ্ধে যোগ দেয়। সে আর্সলানের সামনে দাঁড়িয়ে অবাক হয়ে বলে, সে কি সত্যিই রাজার ছেলে নাকি শুধু দত্তক নেওয়া? রাজা দৃঢ় গলায় উত্তর দেয়, আর্সলান আমারই ছেলে, তার সঙ্গে অন্য কারো কোনো সম্পর্ক নেই। রাজা নিজের জাদুর অস্ত্র লুকানোর সঙ্গে সঙ্গেই হঠাৎ আলবেদ হাজির হয়। সে পাগলের মতো আর্সলানের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মাটিতে ফেলে দেয়। সে আবার আক্রমণ করতে যায়। দেখে মনে হচ্ছিল এবার আর্সলানের শেষ সময় চলে এসেছে। কিন্তু ঠিক শেষ মুহূর্তে রাজা নিজের জীবন উৎসর্গ করে আর্সলানকে নিরাপদ জায়গায় সরিয়ে দেয়। হ্যাঁ, রাজা মারা গেছে, সবকিছু যেন শেষ হয়ে গেল। এরপর গেট পুরোপুরি সক্রিয় হয়ে যায়। শিন আর আর্সলান একসাথে আলবেদের ওপর আক্রমণ করে, কিন্তু আলবেদ খুব সহজে আঘাত এড়িয়ে যায় এবং সঙ্গে সঙ্গে পৃথিবীর জগতে পালিয়ে যায়। হে ঈশ্বর, আসলে কি হচ্ছে? এখন আর কিছুই বুঝতে পারছি না। হঠাৎ গেটের শক্তি পুরো বদলে যায় আর আলবেদ সম্পূর্ণভাবে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর গেট বন্ধ হয়ে যায় এবং সবকিছু আবার আগের মতো শান্ত হয়ে পড়ে। সবাই একসাথে জড়ো হয়। ঠিক তখন পাসকালও সেখানে পৌঁছে যায়। রাজা তখন শেষ নিঃশ্বাস নিচ্ছিল। সে আর্সলানকে বলে, এখন আমি নিশ্চিন্তে এন্ডোরার দায়িত্ব তোমার হাতে দিয়ে যেতে পারি। এ কথা বলেই রাজা শান্তভাবে মারা যায়। আর্সলান তখন ভেঙে পড়ে আর কাঁদতে থাকে। কিন্তু সত্যিই কি সে তার আসল বাবা ছিল? আর আলবেদ কি সত্যি পৃথিবীতে পালিয়ে গেছে নাকি পুরো অস্তিত্ব থেকেই মুছে গেছে? তবে একটা ব্যাপার নিশ্চিত, রাজার মৃত্যুর খবর পুরো রাজ্যকে কাঁপিয়ে দেবে। সামনে কি হতে চলেছে? আর্সলান আর শিন কি যা ঘটেছে সব চুপচাপ লুকিয়ে রাখবে? অবশ্যই না, কারণ এই গল্প এখনও শেষ হয়নি। এই গল্পের পেছনেও আরেকটা গল্প লুকিয়ে আছে। রাজার মৃত্যুর পর ডেমেট্রিও বুঝতে পারে বিপ্লব আসলে শেষ হয়ে গেছে। সে দলকে বলে, পুরো রাজ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার আগেই আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে হবে। অন্যদিকে আর্সালান নিজেকে সবার থেকে দূরে সরিয়ে নেয়। সে শুধু ভাবতেই থাকে কি হয়েছিল আর রাজা তার জন্য কত বড় ত্যাগ করেছে। যদিও শুরুতে আর্সালান তাকে ধ্বংস করতেই এসেছিল। ঠিক তখন শিন তাকে সান্ত্বনা দিতে আসে। হঠাৎ আর্সালান স্বীকার করে যে অপরাধবোধ তাকে ভেতর থেকে খেয়ে ফেলছে। সে খুব তাড়াহুড়ো করে ফেলেছিল। তার আগে রাজার সঙ্গে কথা বলা উচিত ছিল। আসলে সে যখনই নিজের আসল বাবার কথা মনে করার চেষ্টা করে তখন শুধু রাজার মুখটাই তার চোখের সামনে ভেসে ওঠে। সে বলল, ঘৃণাটা আমার ভেতরে অনেক গভীর ছিল। বেকাল যখন আমাকে বলেছিল সত্যটা খুঁজে বের করো, প্রমাণ ছাড়া কিছু করো না, তখন আমার তার কথা শোনা উচিত ছিল। শিন তখন উত্তর দেয়, তুমি যা বলেছ সব সত্যি, কিন্তু এখন আফসোস করার সময় পেরিয়ে গেছে বন্ধু। এখন থেকে তোমার কাজ হবে পুরো সত্যটা খুঁজে বের করা আর তোমার মাথার সব প্রশ্নের পরিষ্কার উত্তর বের করা। এরপর তারা দুজন আবার সেই গেটের দিকে এগিয়ে যায়। আর্সালান বলে, রাজা কেন পৃথিবীর জগতের গেট খুলতে চেয়েছিল সেটা আমাকে জানতেই হবে। শিন উত্তর দেয়, আমি যতদিন এখানে আটকে আছি ততদিন তোমার পাশেই থাকব, যতক্ষণ না তুমি পুরো সত্য জানতে পারছো আর আমি পৃথিবীতে ফেরার রাস্তা খুঁজে পাচ্ছি। ঠিক তখনই নিচ থেকে লিসা তাদের ডাক দেয় আর তারা দেওয়াল থেকে নিচে নামতে শুরু করে। শিন তো সবসময়ই একটু বেশি উত্তেজিত। সে খুব দ্রুত নিচে লাফ দেয়। তখন আর্সালান বলে, সাবধানে, কিন্তু শিন পিছলে পড়ে যায়। দেখে মনে হচ্ছিল এবার সে নিশ্চিত মারা যাবে, কিন্তু আরে, সে তো অদম্য শিন। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে সে উঠে দাঁড়ায় আর হাসতে হাসতে বলে, দেখলে, আগের মতোই আবার তোমাকে হারিয়ে দিলাম। অন্যদিকে পাসকাল এখনও তদন্ত চালিয়ে যাচ্ছিল। সে বলল, সব গবেষণা ঠিকভাবেই কাজ করছিল, গেটও ঠিকঠাক চালু থাকার কথা, কিন্তু যা হয়েছে সেটা খুবই অদ্ভুত, এর ব্যাখ্যা দরকার। পাসকাল আর তার সহকারী খুঁজতে খুঁজতে একটা ধারণা দাঁড় করায়। তারা বলে, এখানকার সবকিছু যদি ঠিক থাকে তাহলে সমস্যাটা অন্য পাশে হয়েছে, অর্থাৎ পৃথিবীর জগতে। ঠিক তখনই লিসা আর শিনও তাদের সঙ্গে যোগ দেয়। পাসকাল বলল, দুঃখিত, কিন্তু এখনও তোমাকে পৃথিবীতে ফেরানোর উপায় বের করতে পারিনি। শিন হেসে উত্তর দেয়, আমি নিশ্চিত আপনি একটা না একটা উপায় বের করবেনই, আর না পারলেও সমস্যা নেই, নিজের রাস্তা আমি নিজেই খুঁজে নেব। কিন্তু এখন সবচেয়ে জরুরি হল আর্সালানকে সাহায্য করা। যা হয়েছে তার পর থেকে সে খুব ভেঙে পড়েছে, আর আমার মনে হয় তাকে ঠিক করার একটা উপায় আমার জানা আছে। এরপর শিন আর্সালানের কাছে গিয়ে বলল, সত্যি বলতে আমি খুব বোর হচ্ছি, তাই আমার ভেতরের শক্তিটা তোমার উপরই ঝাড়তে হবে। আর্সালান অবাক হয়ে বলল, কেন আমি? শিন হেসে বলে, এমনটাই মনে হলো। তারপর আবার বলে, তোমাকে ভয় পাওয়া আর মন খারাপ অবস্থাতেও বেশ ভালো লাগে দেখতে, আমি কিন্তু খেয়াল করেছি। এই কথা শুনে আর্সালান রেগে যায় এবং সঙ্গে সঙ্গে নিজের অস্ত্র বের করে। তারপর তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। ডান দিক থেকে আঘাত, বাম দিক থেকে আঘাত,
আঘাত। শিন চিৎকার করে বলে, আমি শিন, শক্তিশালীদেরও চাচা। এখন পরিষ্কার বোঝা যাচ্ছিল শিন আসলে ইচ্ছে করে এই লড়াই করছে, যাতে আর্সলান নিজের হতাশা থেকে বের হয়ে আবার পরিষ্কারভাবে চিন্তা করতে পারে। লড়াই চলতেই থাকে যতক্ষণ না দুজনেই পুরো ক্লান্ত হয়ে পড়ে আর নড়াচড়া করার শক্তিও থাকে না। শিন তখন বলে, যেহেতু তুমি আমার জীবনে এসেছ, এখন তোমাকে সত্যিকারের মানুষ না বানানো পর্যন্ত আমি তোমাকে ছাড়ব না। চলো। সে ইচ্ছে করেই আর্সলানকে উস্কাতে থাকে, আর সেটা কাজও করে। আর্সলান হঠাৎ বেপরোয়া হয়ে আক্রমণ করে। সে শিনকে মাটিতে ফেলে দেয়, আর তার অস্ত্রটাও হাত থেকে পড়ে যায়। শিন হাসতে হাসতে বলে, তোমার কি মনে হয় এভাবেই শেষ? কোনোভাবেই না বন্ধু। তারপর আর্সলান আবার নিজের পুরো শক্তি দিয়ে আঘাত করে আর শিনকে জোরে মাটিতে আছড়ে ফেলে। শিন তখন বলে, হ্যাঁ, এটাই আসল লড়াই। এবার আর্সলান বুঝতে পারে শিন আসলে তাকে সাহায্য করার জন্যই এসব করছে। বিশেষ করে যখন শিন বলে, তোমাকে অতীত নিয়ে পড়ে থাকা বন্ধ করতে হবে আর আবার নিজের মতো হতে হবে। অনেক মানুষ আছে যারা তোমার সাহায্য চায়। এখন একজন রাজপুত্র হিসেবে এটাই তোমার দায়িত্ব। এ কথা শুনে আর্সলান হালকা হাসে আর বলে, ঠিক আছে বন্ধু। এরপর দৃশ্য যায় ডেমেট্রিওর দিকে। সে সবাইকে একত্র করে জানায় যে পুরো রাজ্য এখন দুর্নীতি আর বিশৃঙ্খলায় ডুবে গেছে। অভিজাত আর দুর্নীতিবাজ নেতারা শহর আর গ্রামে হামলা চালাচ্ছে আর চারদিকে ধ্বংস ছড়িয়ে দিচ্ছে। সে আরও বলে, আমাদের যত দ্রুত সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। ঠিক তখনই লুইস সবাইকে অবাক করে দিয়ে বলে, আমি যা করেছি তারপর এই দলে আমার আর কোনো জায়গা নেই, তাই আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু ডেমেট্রিও তার সঙ্গে একমত হয় না। সে বলে, এখনই আমাদের তোমাকে সবচেয়ে বেশি দরকার, আর যদি তুমি ভুল করে থাকো তাহলে সেটা ঠিক করার এটাই সবচেয়ে ভালো সুযোগ। এ কথা শুনে লুইস আবার ভেবে বলে, রাজ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য আমি আমার সবকিছু দিয়ে চেষ্টা করব। ঠিক তখনই শিন আর আর্সলান সেখানে আসে। আর্সলানকে আবার আগের মতো আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। সে ডেমেট্রিওকে বলে, রাজ্য থেকে অন্যায় দূর করার এই কাজে আমাকেও তোমাদের সঙ্গে নিতে হবে। ডেমেট্রিও হেসে বলে, বোকা, তুমি তো অনেক আগেই আমাদের দলের অংশ হয়ে গেছো। এরপর পাস্কাল, তার সহকারী আর লিসাও সেখানে আসে। পাস্কাল শিনকে জানায়, আমরা এখানকার তদন্ত শেষ করে রাজকীয় গবেষণাগারে ফিরে যাব। আশা করছি সেখানে পৃথিবীতে ফেরার একটা উপায় খুঁজে পাব। তারপর ডেমেট্রিও বলে, আমাদের রাজধানীতে ফিরে যেতে হবে। পথে পথে যেসব এলাকা দুর্নীতিবাজদের দখলে গেছে সেগুলোও মুক্ত করার চেষ্টা করব। এ কথা শুনে শিন আনন্দে লাফিয়ে ওঠে আর বলে, আমাদের ফেরার যাত্রার নেতা আমি। এটা তো দারুণ ব্যাপার। অন্যদিকে দেখা যায় এক অভিজাত লোক কিছু সৈন্য জড়ো করেছে আর সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে নিষ্ঠুরভাবে তাদের খাবার লুট করছে। সে এতটাই অহংকারী হয়ে গিয়েছিল যে ঘোষণা দেয় যে আজ থেকে এই গ্রাম আমার আর এখানকার মানুষজন সবাই আমার দাস। কিন্তু তার কথা শেষ হবার আগেই তার পায়ের সামনে একটা ছুরি এসে পড়ে। হ্যাঁ, ডেমেত্রিও আর তার দল সেখানে এসে গেছে। ডেমেত্রিও ঠান্ডা গলায় বলল, আজ তোমার জীবনের সবচেয়ে খারাপ দিন। সৈন্যরা সঙ্গে সঙ্গে আক্রমণ করতে ছুটে আসে, কিন্তু কোনো লাভ হয়নি, কারণ তাদের সামনে ছিল বিদ্রোহীদের দল। বিদ্রোহীরা পাল্টা আক্রমণ করে আর এমন শিক্ষা দেয় যা তারা কোনোদিন ভুলবে না। হঠাৎ সেই নোংরা অভিজাত লোকটা শিন আর আর্সলানের দিকে ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখন একজন বলে ওঠে, সরে যান। এরপর ওদিকটা মহামান্য। নিজের সৈন্যদের মতো একই পরিণতি হবার আগেই সেই অভিজাত লোক পালিয়ে যায়। পরে গ্রামের প্রধান দলের সঙ্গে দেখা করে এবং তাদের সাহায্যের জন্য ডেমেত্রিওকে ধন্যবাদ জানায়। কিন্তু শিন যখন জিজ্ঞেস করে লোকটা কি এবার শিক্ষা পেয়েছে, তখন গ্রামের প্রধান মাথা নাড়িয়ে বলে, না। তার মুখে ভয় স্পষ্ট ছিল। সে ভাবছিল দলটা গ্রাম ছেড়ে চলে গেলেই ওই দুর্নীতিবাজ আবার ফিরে আসবে। ডেমেত্রিও সবাইকে দ্রুত কাজ করার জন্য তাড়া দেয়। সে মিত্রদের সাহায্য চায় যেন পুরো রাজ্যে ছড়িয়ে পড়া বিশৃঙ্খলার মধ্যে আবার শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়। কিন্তু আর্সলান বলল, আমরা চেষ্টা করলেও একসাথে সব অঞ্চল নিয়ন্ত্রণে আনা প্রায় অসম্ভব। মানুষকেও নিজেরা সামনে এসে আশা ফিরিয়ে আনতে হবে, কারণ বাঁচার একমাত্র পথ এটাই। হঠাৎ গ্রামের প্রধান কথা কেটে দিয়ে বলল, নতুন রাজা ছাড়া এসব কখনো সম্ভব নয়। সে আর্সলানকে অনুরোধ করে নিজেকে অ্যান্ডোরার রাজা ঘোষণা করতে, কিন্তু আর্সলান এমনভাবে কথাটা এড়িয়ে যায় যেন কিছুই শোনেনি। পরের দিন আর্সলান তার সঙ্গীদের একটা প্রস্তাব দেয়। সে বলে, গ্রামের ওপর হামলা চালানো সেই দুর্নীতিবাজ লোকটার সঙ্গে কথা বলতে হবে। যদি তাকে বোঝানো যায় যেন সে তাদের দলে যোগ দিয়ে গ্রামকে রক্ষা করে, ধ্বংস না করে। ডেমেত্রিও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। তারপর সেই ইয়োগা, শিন আর আর্সলানকে নিয়ে সেই লোকটার বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু সেখানে পৌঁছে অদ্ভুত একটা ঘটনা ঘটে। পুরো জায়গাটা ফাঁকা ছিল, কোথাও কাউকে দেখা যাচ্ছিল না। তারা বাড়ির ভেতরে ঢুকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর ইয়োগা সতর্ক করে বলে, একটা ঘরের ভেতরে কেউ আছে। তারা দরজা খুলতেই দেখে সেই লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে বসে আছে। সে চিৎকার করে বলে, তোমরা এখানে কেন এসেছো? আর্সলান শান্তভাবে উত্তর দেয়, তুমি কথা দিয়েছিলে গ্রামের মানুষদের আর কষ্ট দেবে না। তোমার এমন করার কোনো অধিকার নেই। তোমার মতো মানুষের কাজ হলো জনগণকে সাহায্য করা, তাদের কাছ থেকে চুরি করা না। কিন্তু হঠাৎ লোকটা আরও ভয় পেয়ে যায়। সে কাপা গলায় তাদের কাছে নিজের জীবন বাঁচানোর জন্য অনুরোধ করতে থাকে, আর ঠিক পরের মুহূর্তেই তাকে হত্যা করা হয়। কিন্তু কেন, আর এটা হলো কিভাবে? ঠিক তখনই সামনে হাজির হয় বেই। হ্যাঁ, সবকিছুর পেছনে সেই ছিল, আর মনে হচ্ছিল ভয়ঙ্কর কোনো অভিশাপ তাকে এক ভয়ানক দানবে পরিণত করেছে। সবাই সঙ্গে সঙ্গে নিজেদের অস্ত্র বের করে নেয়, কারণ বেইট পাগলের মতো আক্রমণ শুরু করে দেয়। শিন প্রথমে তাকে ঠেকিয়ে দেয়, তারপর ডেমেট্রিও আবার আঘাত করে, আর আর্সলান একটু পিছনে সরে যায়। কিন্তু বেইট সুযোগ বুঝে আর্সলানের কাঁধে আঘাত করে বসে, আর
আর ঠিক তখনই অদ্ভুত কিছু ঘটে। আর্সলানের কাঁধ বদলে যেতে শুরু করে, আর সেখান থেকে ভয়ঙ্কর সব আত্মা বের হতে থাকে। আর্সলান আর শিন নিজেদের পুরো শক্তি দিয়ে লড়াই করছিল, কিন্তু সেই আত্মাগুলো আবার ফিরে আসে আর চারদিক থেকে তাদের ঘিরে ফেলে। ঠিক তখন বেইট ডেমেট্রিওকে ধরে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। সে নিচে মাটিতে ভয়ঙ্করভাবে আছড়ে পড়ে আর প্রায় মারা যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে হঠাৎ একজন এসে তাকে বাঁচিয়ে ফেলে। সে ছিল ভাড়াটে সৈন্যদের কমান্ডার, কিন্তু সে ডেমেট্রিওকে বাঁচাবো কেন? এরপর আগের একটা ঘটনার দিকে ফিরে যাওয়া হয়। সেখানে দেখা যায় ব্যাবিলনে বেইট পুরো ভাড়াটে সৈন্যদলকে হত্যা করেছিল, এমনকি নিজের কমান্ডারকেও বিশ্বাসঘাতকতা করেছিল। তবু অলৌকিকভাবে কমান্ডার বেঁচে যায়। তারপর কমান্ডার আর বেইটের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। সেখানে কমান্ডার ধীরে ধীরে উপরে চলে আসে আর বেইটকে মারাত্মক একটা আঘাত করে। শেষ পর্যন্ত পুরোপুরি হারার আগেই বেইট পালিয়ে যায়। ডেমেট্রিও তখন কমান্ডারকে ধন্যবাদ দেয়। তার নাম ছিল কোর, কিন্তু কোর ঠান্ডা গলায় বলে, আমি তোমার জন্য এটা করিনি, আমি শুধু বেইটকে ধ্বংস করতে চাই। তবুও ডেমেট্রিও তাকে তাদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। কোর কিছুক্ষণ চুপ থেকে একটা শর্তে রাজি হয়। সে বলে, বেইটের কাজ শেষ হলেই আমি চলে যাব। অন্যদিকে দৃশ্য যায় নির্মূল বাহিনীর কমান্ডার ডেমিট্রভের দিকে। সে তার এক সহকারীর সঙ্গে কথা বলছিল সাহায্যের জন্য, কারণ এক দুর্নীতিবাজ অভিজাত ব্যক্তি উন্নত জাহাজ আর শক্তিশালী অস্ত্র নিয়ে তাদের দ্বীপে হামলা চালাচ্ছিল। ঠিক তখনই পাস্কালের নেতৃত্ব দলটা সেখানে পৌঁছে যায় এবং তারা যা খুঁজে পেয়েছে তা ডেমিট্রভকে জানায়। পাস্কাল ব্যাখ্যা করে বলে, অ্যান্ডোরা আর পৃথিবীকে যুক্ত করা গেট আসলে একটা নয়, দুটো, একটা ব্যাবিলনে আর একটা পৃথিবীর পাশে। তাই শুধু ব্যাবিলনের গেট চালু করলেই হবে না, বরং এতে ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, ঠিক যেমনটা বেইটের সঙ্গে হয়েছিল। এর একমাত্র সমাধান হলো দুই দিক থেকেই দুইটা গেট একসাথে খুলতে হবে। এরপর সে শিনের দিকে তাকিয়ে বলে, তোমাকে পৃথিবীতে ফেরানোর একটা উপায় আমরা অবশ্যই খুঁজে বের করব। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো এন্ডোরার জীবন ধরে রাখার শক্তি খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, আর যদি দ্রুত কোনো স্থায়ী সমাধান বের না করা যায় তাহলে পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যেতে পারে। অন্যদিকে আরেক জায়গায় ফেলিক্স আর মিশার সঙ্গে কোর আর লুইসের একটা ঝামেলা তৈরি হচ্ছিল। লুইস পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু মিশা হঠাৎই বেপরোয়া হয়ে আক্রমণ শুরু করে দেয়। ঠিক তখনই হঠাৎ একটা বর্ষা এসে মাঝখানে গেঁথে যায়। এটা ছিল জ্যারেড, বেদুইনদের নেতা। সে পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসে। সে বলে, আমি জানি এই দুজন আগে অপরাধী ছিল, কিন্তু এখন তারা আমাদেরই অংশ, আর কেউ যদি ওদের গায়ে হাত তোলে আমি নিজে তাকে দেখে নেব। তারপর সত্যি সত্যি সে পরিস্থিতি শান্ত করে ফেলে। এরপর অন্য জায়গায় দ্বীপের এক প্রান্তে যুদ্ধ শুরু হয়ে যায়। একজন অভিজাত লোক গ্রামবাসীদের ভয় দেখিয়ে বলে, আত্মসমর্পণ করো, না হলে একে একে সবাইকে শেষ করে দেওয়া হবে। কিন্তু পাল্টা উত্তর আসে খুব শক্তভাবে, নিজের জায়গায় দাঁড়িয়ে থাকো আর বুঝে কথা বলো, তোমার শেষ সময় চলে এসেছে নোংরা লোক। তারপর যুদ্ধ শুরু হয় এবং শত্রুপক্ষের পুরো নৌবহর এক ভয়ঙ্কর আঘাতে ধ্বংস হয়ে যায়। যুদ্ধ শেষে সবাই আবার একসাথে হয়। ডেমেট্রিও জ্যারেডকে উত্তর দিকের অঞ্চলগুলো সামলাতে সাহায্য করতে বলে, আর বাকি সবাই রাজধানীর দিকে যায়, যেখানে এখনও অনেক এলাকা তাদের বিরোধিতা করছিল। পরে আর্সেলান ডেমেট্রিও আর শিনকে আলাদা করে বলে, বেদুইনদের একা উত্তরের দিকে পাঠানো ঠিক হবে না। মানুষ এখনও তাদের ভয় পায়, ওদেরকে বর্বর পশু মনে করে। তাই মানব আর বেদুইন দুই পক্ষ মিলিয়ে টিম করতে হবে। শিন হেসে তাকে খোঁচা দিয়ে বলে, এই তো প্রথম দেখলাম একটা মানুষের মধ্যে কুকুরের মতো বুদ্ধি কাজ করছে। আর্সেলান মজা করে তাকে ধরে ফেলে আর বলে, আবার এমন কথা বললে কিন্তু ছাড় দেব না। এরপর দৃশ্য যায় মেয়েদের দিকে, যারা একসাথে বসেছিল। হঠাৎ লিসিয়া বলে, ইস, আমি যদি এন্ডোরাকে এই ধ্বংস থেকে বাঁচানোর কিছু করতে পারতাম। লুইস হেসে মজা করে বলে, সোজা উপায় আছে, আর্সেলানকে বিয়ে করে নাও, সিঙ্গেল হয়ে বসে থেকো না। এ কথা শুনে সবাই হেসে ওঠে আর লিসিয়া লজ্জায় লাল হয়ে যায়। রাতে পাস্কাল তার সহকারীর সঙ্গে বসেছিল, তখন আর্সেলান এসে জিজ্ঞেস করে তার আসল পরিচয় সম্পর্কে কিছু পাওয়া গেছে কিনা। পাস্কাল বলে, ল্যাবে খুঁজতে গিয়ে কিছু পুরনো রেকর্ড পেয়েছি। সেখানে জানা গেছে তোমার আসল বাবার নাম ছিল আরজাম। তিনি ছিলেন আগের রাজা, লোজন সিংহাসন দখল করার আগে। সবচেয়ে অবাক করার বিষয় হল আরজাম আর লোজন আগে বন্ধু ছিল। তারা একসাথে উত্তর মহাদেশ জয় করেছিল এবং তারাই প্রথম ব্যাবিলন গেট আবিষ্কার করেছিল। এটাই এখনো পর্যন্ত পাওয়া তথ্য। ল্যাবে এখনো অনেক পুরনো রেকর্ড পড়ে আছে। পাস্কাল প্রতিশ্রুতি দেয় সে আরও খুঁজে পুরো সত্য বের করবে। পরের দিন আগের মতোই পরিকল্পনা অনুযায়ী দলটা দুই ভাগ হয়ে যায়। রেডিও আর তার দল উত্তরের দিকে রওনা দেয়, আর ডেমেট্রিও আর বাকিরা সরাসরি রাজধানীর দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পর তারা রাজকীয় প্রাসাদে পৌঁছায়। ফটকের সামনে দাঁড়াতেই ভেতর থেকে চাকররা দৌড়ে এসে তাদের অভ্যর্থনা জানায়। তারপর গার্ডের ক্যাপ্টেন আর সৈন্যরাও আসে। কেউই বিশ্বাস করতে পারছিল না যে আর্সলান এখনো বেঁচে আছে। রাজপুত্রকে ফিরে পেয়ে সবাই ভীষণ খুশি হয়ে যায়। ক্যাপ্টেন তখন জিজ্ঞেস করে তার সঙ্গে যারা এসেছে তারা কারা। আর্সলান শান্তভাবে উত্তর দেয়, এরা আমার বন্ধু, চিন্তার কিছু নেই। এরপর তারা প্রাসাদের ভেতরে ঢোকে। চাকররা জানায় রাজার মৃত্যুর পর অর্ধেকেরও বেশি সৈন্য তাদের দায়িত্ব ছেড়ে চলে গেছে। ডেমেট্রিও তখন বলে, নিশ্চয়ই তারা এখন ডাকাত বা ভাড়াটে সৈন্য হয়ে গেছে, তাই রাজ্যটা এত বিশৃঙ্খলায় পড়েছে। হঠাৎ বাইরে থেকে জোরে একটা শব্দ শোনা যায়। সবাই দৌড়ে বাইরে যায়, দেখে যে রাজকীয় গার্ড ফেলিক্স আর মিশার সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে আছে, আর যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ক্যাপ্টেন সবাইকে সতর্ক করে বলে প্রাসাদে ঘোরাফেরা না করতে, কিন্তু আর্সলান তাকে থামিয়ে দেয় এবং বলে, অস্ত্র নামাও। আমি জানি তুমি আমাকে রক্ষার জন্য এটা করছো, কিন্তু ওরা আমার বন্ধু, কোনো শত্রু নয়, এসবের কোনো দরকার নেই। গার্ডরা সঙ্গে সঙ্গে কথা মেনে নেয়। শিন হেসে বলে, তুমি সত্যিই
একজন প্রকৃত রাজপুত্র, তোমার কথা সবাই মানে। এরপর আর্সলান একা একা প্রাসাদের ভেতরে ঘুরতে থাকে এবং রাজাদের ঘরে ঢোকে। সে তার বাবার একটা ছুরি তুলে নেয় এবং ধীরে ধীরে রাজ সিংহাসনের সামনে গিয়ে দাঁড়ায়, গভীর চিন্তায় ডুবে যায়। ডেমেট্রিও তাকে ডেকে বলে, ওটা শুধু একটা চেয়ার, সিংহাসনের কোনো আলাদা ক্ষমতা নেই, আসল ব্যাপার হলো যে বসে। মনে রেখো, এই সিংহাসন খালি থাকলেই রাজ্য বিশৃঙ্খলায় থাকবে। এ কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর দৃশ্য যায় অন্য জায়গায়। সেখানে মন্ত্রী গ্র্যাডিওর সঙ্গে কথা বলছিল। সে বলল, ডিমেট্রিও সত্যিই একজন জিনিয়াস। মানুষ আর বেদুইন একসাথে কাজ করবে এটা সে কখনো কল্পনাও করেনি। ঠিক তখনই সে বনের দিকে অদ্ভুত কিছু টের পায়। একটা ভূতের সৈন্যদল ধীরে ধীরে প্রাসাদের দিকে এগিয়ে আসছে। নিশ্চিতভাবেই এটা বেইটের কাজ। খবর দ্রুত ছড়িয়ে পড়ে। ক্যাপ্টেন সৈন্যদের জড়ো করে যুদ্ধের প্রস্তুতি নেয়, কিন্তু সবার মনোবল খুবই কম। সবাই বলছিল এটাই শেষ সময়। ঠিক তখনই দলটা সেখানে হাজির হয়। ডেমিট্রিও সামনে এসে বলে, সরে দাঁড়াও আর শুধু দেখো, এবার শো শুরু হবে। এমনকি আর্সলান নিজেও লড়াইয়ের জন্য প্রস্তুত। ক্যাপ্টেন তাকে থামানোর চেষ্টা করে, তার জীবন নিয়ে ভয় পেয়ে, কিন্তু আর্সলান থামে না। সে শিন আর বাকিদের নিয়ে সেই আত্মাদের মুখোমুখি হতে এগিয়ে যায়। একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। সবাই মিলে একে একে সেই ভূতগুলোকে হারাতে শুরু করে, কিন্তু সমস্যা হলো ভূতগুলোর সংখ্যা আরও বাড়তেই থাকে। হঠাৎ একটা ভূত মিশার ওপর হামলা চালায় আর প্রায় তাকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে কোর এসে তাকে বাঁচিয়ে দেয়। এই প্রথম মিশা কারো কাছে ধন্যবাদ বলে। যুদ্ধের মাঝেই দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল বেইট। এখন সে পুরোপুরি দানবে পরিণত হয়েছে, রাগ আর প্রতিশোধে অন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পর হঠাৎ আর্সলানের কোনো খোঁজ পাওয়া যায় না। এরপর হঠাৎ যেন ঝড়ের মতো সবকিছু উল্টে যায়। সবাইকে প্রচণ্ড আক্রমণের গোথা খেলে দেয় সেই শক্তি। শিন একের পর এক আঘাতে জর্জরিত হতে থাকে। মনে হচ্ছিল এটাই সব শেষ, একদম শেষ সময়। ঘরের ভেতর থেকে হঠাৎ অসংখ্য আত্মা বেরিয়ে আসে। তাদের একটাই উদ্দেশ্য, রাজপুত্রকে শেষ করে দেওয়া। তারা সবাইকে ঘিরে ফেলে, কেউই তাদের সামনে দাঁড়াতে পারছিল না। কোর আবারও লড়াইয়ে নামে, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। আত্মাগুলো আরও বেড়ে যেতে থাকে। তখন হঠাৎ কেউ বলে ওঠে, তোমরা কি ভাবছো এটাই শেষ? না, এখনো না। ঠিক তখনই রাজকীয় গার্ড সেখানে হাজির হয়। সাহস নিয়ে তারা যুদ্ধক্ষেত্রে ঢুকে পড়ে। তারা একে একে সব আত্মাকে ধ্বংস করতে শুরু করে। এরপর দেখা যায় এক অসাধারণ দৃশ্য। রাজকীয় গার্ড, বিদ্রোহী আর নিরপেক্ষ সবাই একসাথে একই পাশে দাঁড়িয়ে যুদ্ধ করছে। হ্যাঁ, এটা ছিল বহুদিনের অপেক্ষার সেই মুহূর্ত। এদিকে ঘরের ভেতর সেই দানব আবার শিনের ওপর আক্রমণ চালাচ্ছিল। ঠিক তখন ডেমিট্রিও তার পায়ে ছুরি মেরে তাকে থামিয়ে দেয়। সুযোগ পেয়ে আর্সলান ঝাঁপিয়ে পড়ে এবং তার চোখে জোরালো আঘাত করে, যা তাকে ভয়ঙ্করভাবে আহত করে দেয়। আবারও প্রমাণ হয় শক্তি ফিরে এসেছে। শেষ পর্যন্ত সেই দানব পুরোপুরি ধ্বংস হবার আগেই পালিয়ে যায়। সবাই মিলে এই জয়ের পর আনন্দে ভরে ওঠে। পুরো পরিবেশ খুশিতে ভরে যায়। অন্যদিকে দৃশ্য যায় পাস্কালের দিকে। সে রাজকীয় গবেষণাগারে তার সহকারীর সঙ্গে ছিল। সে চারদিকে ছড়িয়ে থাকা গবেষণাপত্র দেখে অবাক হয়ে বলে, রাজা প্রাসাদ ছেড়ে যাওয়ার পর নিশ্চয়ই এসব হয়েছে। ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠ শোনা যায়। এটা ছিল রনি, পাস্কালের বন্ধু এবং ল্যাবের গবেষণার দায়িত্বে থাকা ব্যক্তি। সে পাস্কালকে ফিরে দেখে ভীষণ খুশি হয়ে যায়। দুজন আবার একসাথে এন্ডোরা রাজ্যের জীবনশক্তি কমে যাওয়ার কারণ খুঁজতে শুরু করে, যা এখন ধ্বংসের মুখে দাঁড়িয়েছিল। এরপর আবার দেখা যায় পুরো দল প্রাসাদে একত্র হয়েছে। সেখানে কোর ঘোষণা দেয় সে সেই দানবটাকে খুঁজে বের করে শেষ করতে যায়, কিন্তু সে বুঝতে পারে সেই দানব এখন এক ভয়ঙ্কর হত্যাকারী দানবে পরিণত হয়েছে। একা তাকে হারানো সম্ভব না। ঠিক তখন লুইস তার সঙ্গে যোগ দেয়। তারপর ডেমিট্রিও আসে এবং ফেলিক্স আর মিশাকে তাদের সঙ্গে পাঠিয়ে দেয়। হঠাৎ আর্সলান বলে ওঠে, আরও অতিরিক্ত সাহায্য পাঠাতে হবে। তারপর সে সঙ্গে সঙ্গে রাজকীয় গার্ডের একটা দলও পাঠিয়ে দেয়। যাত্রাপথে তারা একটা খুব চিন্তার মতো ব্যাপার লক্ষ্য করে। হ্যাঁ, এন্ডোরার জীবনশক্তি কমে যাওয়ার কারণে চারপাশের কৃষিজমি ধীরে ধীরে মরতে শুরু করেছে। গাছপালা শুকিয়ে যাচ্ছে, সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। এই খবরটা ডেমিট্রিও আর পুরো দলকে জানানো হলে সে সবাইকে সতর্ক করে বলে, যদি মানুষ বুঝে ফেলে যে এই সমস্যার কোনো সমাধান নেই, তাহলে পুরো রাজ্য বিশৃঙ্খলায় ডুবে যাবে। সে আরও বলে, আমাদের এখনই মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের খাবার দিতে হবে, সাহস দিতে হবে আর আশ্বস্ত করতে হবে, যতক্ষণ না পাস্কাল আর তার সহকারী এই সমস্যার সমাধান খুঁজে পায়। কিছুক্ষণ পর আর্সলান শিনকে আলাদা একটা জায়গায় নিয়ে যায়, জরুরি কিছু কথা বলার জন্য। সে তাকে প্রাসাদের কারাগারের দিকে নিয়ে যায়। শিন তখন বুঝতে পারে এটা সেই জায়গা যেখানে সে প্রথম এসেছিল এই দুনিয়ায়। আর্সলান তাকে বলে, চেষ্টা করে দেখো, চিৎকার করো বা কিছু করো, হয়তো তুমি আবার তোমার পৃথিবীতে ফিরে যেতে পারবে। কিন্তু শিন তার কথা না শুনে হঠাৎ একটা অদ্ভুত সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। সে জিজ্ঞেস করে, এই গর্তটা আসলে কি? আর্সলান বলে, আমার কথা শুনো, এখানেই থাকো। ঠিক তখনই শিন রেগে গিয়ে চিৎকার করে বলে, তুমি আসলে কি ভাবছো? এখন এসব বাদ দাও, পুরো রাজ্য ধ্বংসের মুখে, তোমার জন্যই পুরো রাজ্যের এই অবস্থা। এই কথা শুনে আর্সলান রেগে যায় আর শিনের উপর আক্রমণ করে। আর এখান থেকেই শুরু হবে পরের বড় যুদ্ধ, যেখানে সিদ্ধান্ত নিতে হবে তারা কি একে অপরের বিরুদ্ধে দাঁড়াবে নাকি একসাথে হয়ে সত্যিকারের শত্রুকে শেষ করবে। আর এখানেই আজকের ভিডিওটি শেষ হয়। এর পরবর্তী পার্ট দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের
আমাদের পাশেই থাকো। আর যদি এই ভিডিওতে 100টি লাইক আর 50টি সাবস্ক্রাইবার পূরণ করে দাও, তাহলে আমি খুব তাড়াতাড়ি এর পরবর্তী পার্ট নিয়ে আসব। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।